ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তানিয়া হারুন। ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গত বছরের 5 আগস্ট স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়ে সর্বসম্মতভাবে অন্তর্বর্তী সরকার গঠন করে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিলেও এখন যেন সেই ঐক্যে ফাটল ধরেছে। আসন্ন নির্বাচন প্রচলিত ব্যবস্থায় নাকি পিআর পদ্ধতিতে হবে, এই বিতর্কে বর্তমান সময়ের সবচেয়ে বড় দল বিএনপি, জামায়াত এবং এনসিপি 3 দিকে অবস্থান নিয়েছে। জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামোর বিভিন্ন ধাপে সংস্কারের অংশ হিসেবে জাতীয় ঐকমত্য কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবের পাশাপাশি ভোটের অনুপাতে উচ্চকক্ষে পিআরের সিদ্ধান্ত কমিশনের। এর মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে প্রায় সবাই ঐক্যে পৌঁছালেও পিআর নিয়ে রয়ে গেছে যোজন যোজন দূরত্ব। কমিশনের প্রস্তাব অনুযায়ী বিএনপি সহ তাদের সমমনারা উচ্চকক্ষকে সমর্থন করলেও দলটি ভোটের অনুপাতে না গিয়ে আসনের অনুপাতে সদস্যদের মনোনীত করার কথা বলছে। এদিকে কমিশনের সঙ্গে একমত পোষণ করে উচ্চকক্ষে পিআর পদ্ধতি চাইছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া দল এনসিপি। উচ্চকক্ষে সব দলকে সম্মত করাতে যখন ব্যস্ত কমিশন, তখনই জামাতে ইসলামী সহ 7টি দল উচ্চকক্ষের পর নিম্নকক্ষেও পিআরের দাবি তুলেছে। এই ইস্যুতে ইতোমধ্যে তারা রাজপথে নেমেছে। এমন প্রেক্ষাপটে বিএনপি 2 কক্ষেই পিআরের বিরুদ্ধে অবস্থান নিয়ে নেপালে পিআরের কারণে কয়েক বছরে 14 বার ক্ষমতা পরিবর্তন হয়েছে উদাহরণ টেনে বলছে, বাংলাদেশের জনগণ এই পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। এই সিস্টেমে সংসদ অনেক দুর্বল হবে, হতে পারে ঝুলন্ত সংসদও। কমিশনের প্রস্তাবে শুধু উচ্চকক্ষে পিআরের কথা বলা হলেও এখন কেন নিম্নকক্ষেও পিআরের দাবিতে আন্দোলন হচ্ছে? বাংলাদেশের বাস্তবতায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও উভয় কক্ষে পিআর কতটা যুক্তিযুক্ত? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আপনাদের 3 জনকেই রাজকাহনে স্বাগত জানাচ্ছি। আমি শুরুটা করতে চাই আলাউদ্দিন মোহাম্মদ আপনাকে দিয়ে। যেমনটা জানাচ্ছিলাম আমি কিছুক্ষণ আগে, ঐক্যমত্য কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও উচ্চকক্ষে পিআরের সিদ্ধান্ত ইতোমধ্যে দিয়েছে, যার সঙ্গে আপনারা একমত। অভ্যুত্থানের পর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রয়োজন আসলে কতটা দেখছেন? এছাড়া আরেকটি বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই, আপনারা উচ্চকক্ষে পিআরের পক্ষে আছেন কিন্তু নিম্নকক্ষে কেন নেই, সেই বিষয়টিও জানাবেন। ধন্যবাদ। আমার সাথে উপস্থিত বিজ্ঞ সহ আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। জাতীয় সংসদ কিংবা আমরা যেটাকে পার্লামেন্ট বলছি, সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতে পারে, এই দাবিটা বিএনপি তার 31 দফায় দিয়েছিল, যেটা তারা গণঅভ্যুত্থানের পূর্বে সেই দফাটি জনগণের কাছে পেশ করেছিল। এখন শুধু তাই নয়, আমরা দেখি যে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সহ একটি কার্যকর গণতন্ত্রে আমাদের যে পরিবর্তন প্রয়োজন, যে সংস্কার দরকার, এই দরকার সবগুলোই বিএনপির দফাগুলোতে ছিল। কিন্তু এই গণঅভ্যুত্থানের পরে যখন কার্যকরভাবে আমরা একটি পর্বে প্রবেশ করলাম, যখন সত্যিকার অর্থেই এই বিষয়গুলো রিয়েলাইজ করা এবং এই বিষয়গুলোকে বাস্তবায়ন করার সুযোগ তৈরি হলো, তখন আমরা দেখলাম যে জাতীয় ঐকমত্য কমিশন এবং বেশিরভাগ রাজনৈতিক দল যে বিষয়গুলোতে একমত হয়েছে, সেক্ষেত্রে উচ্চকক্ষে আপনার পিআর পদ্ধতি সুপারিশ করা হয়েছে এবং বিএনপি সেটার বিরুদ্ধে কথা বলছে। যে বিএনপি তার দৃষ্টিভঙ্গি হলো তারা আপনার যে নিম্নকক্ষে নির্বাচিত যে সংসদ আছেন তাদের অনুপাতে যে নারী সদস্যরা যেভাবে নির্বাচিত হন সেভাবে উচ্চকক্ষে তারা পিআর চাচ্ছেন। তো এখন প্রথমত আমরা কেন উচ্চকক্ষে পিআর চাই এবং নিম্নকক্ষে চাই না, এটার একটা মূল কারণ হলো আমরা বাংলাদেশে গণতন্ত্রকে কার্যকর দেখতে চাই এবং আমরা এটা দেখতে চাই যে বাংলাদেশের যেই আভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে তার পাশাপাশি যে বহির্বিশ্বের সাথে তার সম্পর্ক, বহির্বিশ্বের সাথে তার চুক্তি, তার সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণের ক্ষেত্রে যারা আপনার শুধুমাত্র পার্লামেন্ট মেম্বারই না, বরং অন্যান্য গোষ্ঠী থেকে, অন্যান্য শ্রেণী থেকে যাতে আমরা মানুষদেরকে পার্লামেন্টে অংশগ্রহণের সুযোগ দিতে পারি। পাশাপাশি আরেকটা বিষয় আমরা দেখেছি যে বাংলাদেশের যেই এক কক্ষ বিশিষ্ট সংসদে আমরা দেখি যে স্থানীয় সরকার ব্যবস্থার দুর্বলতার সুযোগে এই সংসদ মূলত সেমি স্থানীয় শাসন এবং কেন্দ্রীয় শাসনের একটি আপনার হাউস হিসেবে কাজ করে। মানে আমরা সংসদ সদস্যদের কাছ থেকে শুধুমাত্র আইন প্রণয়নই চাই না, বরং আমরা যে আমাদের যে মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্ট কিংবা অবকাঠামোগত উন্নয়নের একটি
কেন্দ্র হিসেবেও সংসদ সদস্যদেরকে চিহ্নিত করে থাকি। তো সেক্ষেত্রে সংসদ সদস্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে তারা মানে যে অর্থে আইন প্রণেতা হয়ে ওঠার কথা ছিল সেইটা না হয়ে তারা মূলত জনগণের অভিভাবক হয়ে ওঠে। তারা আইন প্রণয়ন থেকে শুরু করে আপনার ঘর গৃহস্থালির যে প্রয়োজন, বাড়ির সামনে ব্রিজ হবে, কালভার্ট হবে, সেগুলো তো তাকে নজর দিতে হয়। তো সেই প্রেক্ষিতে উচ্চকক্ষ নিম্নকক্ষের যে দুর্বলতা অথবা আমরা ইউনিটারি পার্লামেন্টের দুর্বলতার জন্য একটা শক্তিশালী অংশ হিসেবে কাজ করতে পারে, এটা একটা ওয়াচডগ হিসেবে কাজ করতে পারে। এখন উচ্চকক্ষটা তাহলে আমাদের সাথে বিএনপির পার্থক্যটা কেন হলো? আমরা চাই যে উচ্চকক্ষে যারা সদস্য নির্বাচিত হবেন তারা যাতে যেই জনগণ তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন এবং রাজনৈতিক দলগুলোর এবং যে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী আছেন তাদের যে ভোটের অনুপাতে উচ্চকক্ষে আসন নির্ধারণ করা যায়। তো সেক্ষেত্রে যেটা হবে, উচ্চকক্ষটি ইনক্লুসিভ হবে এবং ছোট ছোট রাজনৈতিক দল তাদেরও একটা প্রতিনিধিত্ব উচ্চকক্ষে থাকবে। যদিও এই প্রতিনিধিত্বটা কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনায় আপনার খুব গুরুত্ব বহন করবে না। এটা কি বহন করবে? মূলত এটা একটা রিপ্রেজেন্টারি একটা সিস্টেম, যেটা আমরা নিম্নকক্ষে এখনই করতে পারছি না, বিকজ আমাদের প্রাতিষ্ঠানিক যেই পথচলা এখনও সেই পর্যায়ে যায়নি। দ্বিতীয়ত হলো, যখন যুদ্ধ বিগ্রহ কিংবা অন্যান্য রাষ্ট্রের সাথে চুক্তি হবে, নতুন আইন প্রণয়ন হবে, এই আইনগুলোর যে এই মেরিট বিশ্লেষণ করে নিম্নকক্ষকে মতামত দেওয়া এবং নিম্নকক্ষকে আইনগুলো পর্যালোচনার জন্য ফেরত পাঠানো, এই ম্যান্ডেটের ক্ষেত্রে আমরা মনে করি শুধুমাত্র সরকারি দল নয়, বরং বাংলাদেশের যেই রাজনৈতিক দলগুলো জনগণের ভোট পেয়েছে তাদের একটা কার্যকর রিপ্রেজেন্টেশন উচ্চকক্ষে থাকলে তখন উচ্চকক্ষটা কার্যকরভাবে জাতীয় ঐক্যের একটি প্রতীক হিসেবে চিহ্নিত হবে, যেটা আমরা বিশ্বের বিভিন্ন দেশের সিনেট কিংবা আমরা যেই হাউজ অফ আপনার লর্ডস যেভাবে হয় সেই জিনিসটা একটা সুপারভাইজারি অথবা একটা আপনার সুপ্রিম বডি হবে। তো আর নিম্নকক্ষের ক্ষেত্রে আমরা ঠিক একই কারণে বিরোধিতা করি যে নিম্নকক্ষ যদি পিআর পদ্ধতিতে এখনই ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া হয়, তো বাংলাদেশের মতো দেশে যখন এখনও আমরা গত 15 বছর দেখেছি মোটা দাগে এখানে নির্বাচনই হয়নি, আর 91 থেকে এই পর্যন্ত আমরা মোটা দাগে 3 থেকে 4টি নির্বাচন পেয়েছি যে একটু গ্রহণযোগ্য এবং জনগণ নির্বাচনের সংস্কৃতির সাথে পরিচিত। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশের দুঃখজনক হলেও সত্য, আপনার এখনও কয়েক কোটি জনগণ তারা লিখতে এবং পড়তে পারে না। তো সেই ক্ষেত্রে গণতন্ত্রের এই যে আপনার বাংলাদেশের অর্ধেক মানুষ যে লিখতে পড়তে পারে না এবং কেন এই ধারা কিছু মানুষ, এই বিষয়টা নিয়ে আমরা আবারও আসবো এবং কেন আপনাদের আমি জাস্ট আমার সেন্টেন্সটা শেষ করে দিই। সেটা হলো যে আমরা মনে করি যে নিম্নকক্ষেও আপনার পিয়ার হতে পারে, বাট বাংলাদেশ এখনো এটার জন্য প্রস্তুত না, এবং যদি ভবিষ্যতে বাংলাদেশের জনগণ সেটার জন্য প্রস্তুত হয় তখন আমরা নিম্নকক্ষ পিয়ারের দাবি জানাতে পারি। কারণ পিয়ারের যেই বিষয়টা ইনক্লুসিভ ডেমোক্রেসি যদি চাই, শাসনতন্ত্র চাই, তাহলে পিয়ারের দাবিকে উপেক্ষা করা যাবে না। জি, ধন্যবাদ আপনাকে। এবারে আমি যেতে চাই রাজিকুজ্জামান রতন আপনার কাছে। আমি প্রথমে জানতে চাই আসলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং পিআর নিয়ে আপনার দলের অবস্থান নিয়ে জানতে চাই। সেই সাথে আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যেসব দেশ পিআর পদ্ধতিতে আছে তারা আসলে সবাই কিন্তু একইভাবে চর্চা করছে না এবং এর অভিজ্ঞতা অনেক ক্ষেত্রে কিছুটা নেতিবাচক প্রভাবও আছে। যেমন পাশের দেশ নেপালেই আমরা যদি এর একটি উদাহরণ হিসেবে, যেমনটা আমি শুরুতেও বলছিলাম, উদাহরণ হিসেবে দেখতে চাই। এরপর জামাত এবং এনসিপি পিআর চাইছে, এটা কি কেবল ক্ষমতার ভাগিদার হওয়ার জন্য, নাকি এর মধ্যে দেশ এবং দেশের অন্তর্নিহিত কোনো কল্যাণ রয়েছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। প্রথমে আমি একটু বলতে চাই যে আমরা যখন নির্বাচন নিয়ে কথা বলি তখন এটা বিবেচনা করা উচিত যে নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার একটা অঙ্গ, আর যখন পিআর নিয়ে কথা বলি পিআর হচ্ছে নির্বাচন করার একটা পদ্ধতি। তাহলে মূল বিষয়টা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে একটা সংস্কৃতি যেটার মধ্য দিয়ে প্রতিফলিত হয় মানুষের ইচ্ছা, এবং যেখানে আমরা যদি বলি এরকম হয় যে প্রত্যেক মানুষ তার যেমন একটা স্বীকৃতি থাকবে, তার একটা স্বচ্ছতা থাকবে, তার একটা জবাবদিহিতা থাকবে। স্বীকৃতি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই তিনটা ছাড়া কিন্তু আবার গণতন্ত্র চর্চা করাও মুশকিল। যেমন আমরা এখানে যারা বসে আছি, আমাদের প্রথমে তো স্বীকৃতি দিতে হবে যে আমরা এখানকার একজন পার্টিসিপেন্ট। তারপরে থাকতে হবে কি স্বচ্ছতা, যে আমরা যা বলছি যা করছি সেটা যেন স্বচ্ছ থাকে। তারপরে জবাবদিহিতা, আমি যদি এমন কোনো কাজ করি যে কাজটা অসম্মানজনক, অসৌজন্যমূলক, আমি যেন তার জন্য জবাবদিহি করতে বাধ্য হই। রাজনীতিতেও তাই। এগুলো চর্চা না হলে অনেক সময় গণতন্ত্রটা হয় কি সংখ্যার দ্বারা জোর প্রকাশ করার মধ্য দিয়ে
সংখ্যাগরিষ্ঠের জোর প্রকাশের মাধ্যম। যে কারণে বলেছেন যে গণতান্ত্রিক সংস্কৃতিটা না থাকলে অনেক সময় গণতন্ত্রকে, গ্রিক দার্শনিকও বলেছেন, গণতন্ত্রকে অনেক সময় মূর্খতন্ত্র হিসেবেও বিবেচনা করা যেতে পারে। কারণ 10 জন মানুষ আর তার মধ্যে যদি 9 জন একমত হয়ে যায় একটা রোগ সম্পর্কে, যারা সে সম্পর্কে তেমন ভালো জানে না, আর একজন ডাক্তার তিনি যদি বলেন এটা এরকম, তাহলে তখন যদি ভোটাভুটি হয় তাহলে যারা জানে না তারাই কিন্তু ভোটে বিজয়ী হয়ে যেতে পারে। ফলে গণতন্ত্রের সঙ্গে যেন শিক্ষাটাও খুব গুরুত্বপূর্ণ, মানে যে বিষয়ে মত দেব সেই বিষয়ে আমার শিক্ষাটা আছে কিনা। তাহলে আমরা রাজনীতিতে যখন গণতন্ত্র চাই, তার আগে আমি অর্থনীতিতে গণতন্ত্র, সমাজে গণতন্ত্র, আমার সংস্কৃতির মধ্যে গণতান্ত্রিক চর্চা, এগুলো যদি আমি বাদও রাখি, অন্তত রাজনীতিতেও যদি গণতন্ত্রের চর্চাটা করতে চাই, তাহলে তো জনগণের কাছে এই জিনিসটা আসতে হবে যে আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই। মানুষ যেন সেটাকে সে তখন যাচাই বাছাই করে, যাচাই করবে মতটা, বাছাই করবে ব্যক্তিকে, এইভাবে তখন একটা গণতন্ত্রের চর্চা হবে। তা আমাদের এখানে সেই জিনিসগুলো আলোচনায় আসছে কম। গণতন্ত্রের পথে বাধা কি কি সেগুলো কিন্তু আলোচনা হচ্ছে কম। গণতন্ত্রের পক্ষে বাধা কি, প্রথমে যদি বলা হয় এখানে মেয়েদের অংশগ্রহণ নিষিদ্ধ, তাহলে প্রথম একটা বাধা। তারপর যদি বলা হয় এখানে একটা ধর্মীয় বাধা তৈরি করা হয়, তা সেটা একটা বাধা। তারপর যদি বলা হয় অর্থের বাধা, টাকা থাকলে নির্বাচন করতে পারবেন, টাকা না থাকলে নাই, তাহলে সেটা একটা বাধা। তারপরে এরকম অনেক অনেক বাধা যদি তৈরি করা হয়, তাহলে একটা বাধাহীন নির্বাচন ব্যবস্থাটাও আমরা চেয়েছিলাম। তাহলে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রথমে তাকে নাগরিক হিসেবে স্বীকার করা হবে, এবং সেই নাগরিককে তার নাগরিক অধিকারের জন্য যেমন তার চর্চা করার সুযোগ থাকতে হবে, নাগরিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য তাকে সুযোগ দিতে হবে। এগুলো আলোচনা না করে শুধু যদি আমরা পিআর বলি অথবা শুধু যদি ফার্স্ট পাস্ট দ্য পোল বলি, তো কোনোটাতেই কিন্তু খুব ভালো কিছু হবে না। যেমন করে আমরা দেখেছি গত 12টা জাতীয় নির্বাচনে খুব ভালো কোনো ফলাফল আমরা দেখেছি, আমরা বিজয়ী হতে দেখেছি, কিন্তু জনগণ ভেবেছে আপনাদের বিজয় তো আমাদেরকে বিজয়ী করলো না, এরকম একটা বিষয়। আর নেপালের উদাহরণটা যেটা দিলেন, এরকম অনেক দেশেরই উদাহরণ আছে। গণতান্ত্রিক সংস্কৃতিটা ভালো না থাকলে শুধু পিআর দিয়েও যে ভালো হয় না। পিআর আমরা মনে করি পৃথিবীতে 90 থেকে 91টা দেশে পিআর পদ্ধতিটা প্র্যাকটিস করছে তারা। এতে করে একটা জিনিস বলা হয় যে প্রত্যেকটা ভোটকে কাউন্ট করা হয়। আমাদের যেমন ধরেন একটা আসনে ইলেকশন করলে 51 জন একটা পক্ষে ভোট দিলেন, 49 জন আর একটা পক্ষে ভোট দিলেন, তখন 51 জন বিজয়ী হওয়া মানে 49 জনের ভোট কিন্তু নাই হয়ে যায়। আমাদের অনেকে বলে তাহলে ভোটটা তো পচে গেল, যেহেতু সে জিততেই পারলো না। কিংবা উল্টাটাও এরকম হতে পারে যে 4 জন দাঁড়িয়েছে, একজন ভোট পেয়েছেন 36%, আর একজন পেয়েছেন ধরেন 28%, কেউ হয়তো পেয়েছেন 12%, কেউ হয়েছে 7%, এরকম যদি ধরেন, তাহলে দেখা গেল 34% পেয়ে সে জিতে গেল, কিন্তু 66% কিন্তু তাকে ভোট দেয়নি। এ ধরনের তো সমস্যা থাকতে পারে। সেখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে পিআর যদি হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, তাহলে সবার মতামতটা গ্রহণ করা যাবে, কিন্তু সেটা প্র্যাকটিসটা হতে গেলে প্রথমে তাকে গণতন্ত্রটা চর্চা করতে হবে। ফলে আমরা এই জন্য বলি পিআর দরকার ফর পিআর। পিআর মানে প্রি রিকুইজিট দরকার ফর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। প্রি রিকুইজিটটা হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতি। জি, আমরা এই বিষয়ে আবারও আপনার কাছে আসবো। এবারে আমরা যেতে চাই শেখ রবিউল আলম আপনার কাছে। প্রথমত আমি জানতে চাই, জামাত এবং এনসিপি দুই দলই আসলে পিআর চাইলেও বড় দল হিসেবে আপনারা পিআর চাইছেন না, আপনারা একা পিআরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন। একা দাঁড়িয়ে থেকে কি আপনারা পিআরকে আগামী নির্বাচনে ঠেকাতে পারবেন? এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখতে চাই। কেন আপনাদের অবস্থান বিপক্ষে? আমরা একা পিআর চাচ্ছি না, এভাবে আপনি কেমন উপস্থাপন করছেন? পিআর চার প্রয়োজনটা কেন হলো সেটাও তো একটা বিষয় আছে। সেটা প্রশ্ন আছে, আমি জানতে চাচ্ছি। নেপালের উদাহরণ টানলেন। আমার প্রশ্ন আপনার কাছে একদমই সোজা, সেটা হচ্ছে যে দুই দল একসাথে হয়ে আছে, একই পক্ষে আছে, একই পক্ষে অবস্থান করছে। একই পক্ষে নাই তো। একই পক্ষে মানে একই মতে আছে, একই পক্ষে মানে আমি বুঝাতে চাচ্ছি আপনার কাছে যে তারা একই পজিশনে আছে এবং তারা চায় পিআর পদ্ধতি চালু হোক। না, আপনার এই বক্তব্য ঠিক নয়। কেন ঠিক নয়? জামাত চাচ্ছে উচ্চ কক্ষে, নিম্ন কক্ষে, তারা চাচ্ছে উচ্চ কক্ষে। আপনারা কি চাচ্ছেন? আপনারা কি দুই পক্ষেই চাচ্ছেন, কোন পক্ষে চাচ্ছেন? আমি সেটা জানতে চাচ্ছি। তো সেটা তো আরেক জিনিস। আমার প্রশ্ন কিন্তু এটাই ছিল, আপনি মনে হয় ভুল বুঝছেন। না, আপনি বলছেন দুটো দল এক জায়গায় পিআর এর পক্ষে অবস্থান নিয়েছে, আমরা পিআর এর বিপক্ষে। না, আমি বলেছি আপনাকে যে দুই দল এনসিপি এবং জামাত পিআর এর পক্ষে আছে। আমি কিন্তু বলিনি পিআর এর পক্ষে নেই। আমি কিন্তু বলিনি এনসিপি আর জামাত পিআর এর পক্ষে নেই, দুরা যে পক্ষে আছে সম্পূর্ণ ভিন্ন। না, আমি আপনাকে বলতে চাচ্ছি উচ্চ কক্ষ নিম্ন কক্ষের কথা আপনি বলছেন, আমি কিন্তু তাদের অবস্থান সেটা নিয়েই বলছি, যেহেতু এই পক্ষ নিয়েই কথা হচ্ছে, তাদের সাথে কথা বলছি। উপস্থাপন করলে বিভ্রান্ত হয়।
সেই জন্য আপনি আমার বক্তব্য শুনুন। জি, আমি আপনার বক্তব্য জানার জন্যই প্রশ্নটি করেছি যে কেন আপনারা বিরুদ্ধে আছেন। আমার প্রশ্নটা কিন্তু সেটাই ছিল। আপনি বিরুদ্ধে কেন শব্দটা ব্যবহার করছেন? পিআরের বিরুদ্ধে। পিআরের বিরুদ্ধে আমাদের না, পিআর নতুন করে যারা চাচ্ছে সেটা ভিন্ন বিষয়, এখানে কোনো বিরুদ্ধের বিষয় নয়। বাংলাদেশের নির্বাচন গণতন্ত্র কি প্রক্রিয়া হবে এটা প্রতিষ্ঠিত। আপনারা কি পিআর চাচ্ছেন? তাহলে আমরা তো উচ্চকক্ষে পিআর না, আমরা পিআর না, পিআর বলে তো না। এখন যেহেতু নিম্নকক্ষের ইয়েটা মানে বিষয়টাও আসছে, এখন জামাত যেহেতু চাচ্ছে, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি জামাত কি চাচ্ছে সেটা আমার কনসার্ন না। আপনি আমার বক্তব্য চাইছেন, আপনি আমার বক্তব্য তো বলতেই দিচ্ছেন না। অবশ্যই আপনি আমার বক্তব্য শুনতে চাইলেন, কিন্তু আপনি মনে হয় যে একজন আলোচক হিসেবে সেটাকে অন্যভাবে উপস্থাপন করছেন। এটা খুব অনাকাঙ্ক্ষিত। বলুন, আপনি উত্তেজিত হবেন না, আপনি বলুন যে আপনাদের অবস্থান সম্পর্কে আমি জানতে চাই। এবার প্রশ্ন আমাদের অবস্থান তো দলের থেকে জানিয়েছে, আমার কাছে যদি জানতে চান। জি, আপনার দলের হয়ে আপনার কাছে জানতে চাচ্ছি, বলুন। জামাতে ইসলামের নিম্নকক্ষে পেঁয়াজ চাচ্ছে এটা আলোচনাই নাই। জাতীয় ঐক্যমত্য কমিশন যে সংলাপ আয়োজন করেছে তার মধ্যে কোনো অস্তিত্ব নেই, অতএব ওটা আমলে নেওয়ারও প্রয়োজন নেই। প্রথমত হচ্ছে নেপালের উদাহরণ আসছে, কেন ভারতেরটা আসছে না, কেন যুক্তরাজ্যেরটা আসছে না, কেন যুক্তরাষ্ট্রের আসছে না, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত। গণতন্ত্র তো প্রতিযোগিতাপূর্ণ আপনার মূলক একটা প্রক্রিয়া। গণতন্ত্র তো প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া, প্রার্থীর জবাবদিহিতার প্রক্রিয়া। উচ্চকক্ষে যে পেয়ারের কথা বলেছে, এনসিপি বলেছে তারা প্রাপ্ত ভোটের অনুপাতে চায়। আমরা যেটা চেয়েছি সেটাও তো পেয়ার, প্রাপ্ত আসনের অনুপাতে, সেটাও তো রেশিও। এখন উচ্চকক্ষের এই প্রস্তাবনা কারা দিয়েছিল? উচ্চকক্ষটা দরকার এটা কারা অনুভব করেছিল? বিএনপি করেছিল। জাতীয় ঐক্যমত্য কমিশন আজকে যে ধরেন সংলাপের আয়োজন করছে সংস্কারের বিষয়ে, এ সবই তো আমাদের ৩১ দফা যে অঙ্গীকার তার আলোকে। তো এই সংস্কার তো সবার আগে আমরা চেয়েছি। ফ্যাসিবাদ যখন এ রাষ্ট্রে প্রতিষ্ঠিত ছিল তখন থেকে চেয়েছি। এখন প্রশ্নটা হলো উচ্চকক্ষ আমরা কেন চেয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার। আমরা মনে করি যে বাংলাদেশের রাজনীতিবিদরা জাতীয় সংসদে অবাধে নির্বাচন করতে পারে এবং প্রতিযোগিতায় অংশ নিয়ে মেম্বার অফ পার্লামেন্ট হতে পারে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার অভিজ্ঞ মানুষ আছে এবং দেখুন সিনিয়র সিটিজেন আছে এবং বিশেষ জ্ঞান সম্পন্ন মানুষ আছে যারা ভোটের রাজনীতিতে উপযুক্ত না, কিন্তু রাষ্ট্র বিনির্মাণে তাদের একটা রোল প্লে করার সুযোগ আছে, থাকা উচিত। তাদের অভিজ্ঞতাটা আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় কাজে লাগানো উচিত। যার ফলে ওই বিশেষ জ্ঞান সম্পন্ন অভিজ্ঞ ব্যক্তিদেরকে মাধ্যমে আমরা একটা উচ্চকক্ষ করতে চাচ্ছিলাম, তাই তো। আর নিম্নকক্ষটা যেহেতু রাজনীতিবিদরা প্রত্যক্ষভাবে নির্বাচনে অংশ নিতে পারে সেখানেই আমরা রাখতে চেয়েছিলাম। সেই আলোকেই হচ্ছে উচ্চকক্ষের ব্যাপার। এখন উচ্চকক্ষ একমত হলাম, আমাদের প্রস্তাবনা সবাই একমত হয়েছে। তার আসন সংখ্যা কত হবে একমত হওয়া গিয়েছে, তার কার্যবিধি কি হবে সেটাও আমরা একমত হয়েছি। আমরা বলছি প্রাপ্ত আসনের অনুপাতে, এনসিপি বলছে প্রাপ্ত ভোটের অনুপাতে, দুটোই পিয়ার। তারপরও সেটা নিয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছি। আমরা এটা নিয়ে জনগণের কাছে যেতে চাই। জনগণ আমাদের যদি সমর্থন দেয় তাহলে আমরা আমাদের মতো করে উচ্চকক্ষে পিয়ার করতে চাই। আর যদি এনসিপিকে সমর্থন দেয় নিশ্চয়ই এনসিপি সেভাবে করবে, আমাদের তাতে সমর্থন থাকবে। কারণ আপনি উচ্চকক্ষে পিয়ার বলেন, নিম্নকক্ষে পিয়ার বলেন, এগুলি তো সব জনগণের কনসার্ন ব্যাপার। জনগণ কি চায় এবং জনগণ কি চায় সেটা বুঝতে হলে একটা অবাধ নির্বাচনের মাধ্যমে আপনাকে যে নির্বাচনী স্তরে সেটা নিয়ে যেতে হবে। ম্যান্ডেট পেয়ে এসে সেটা করতে হলে সেটাই হবে উপযুক্ত। মনে রাখা দরকার, সব রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর চিন্তা অন্য রাজনৈতিক দল মানতে বাধ্য না। অথবা ধরেন আমাদের দায়বদ্ধতা রয়েছে জনগণের কাছে, জবাবদিহিতা রয়েছে জনগণের কাছে। আমরা আস্থা রাখতে চাচ্ছি ভোটের মাধ্যমে জনগণের কাছে। নির্বাচিত হয়ে এসে পার্লামেন্টে সেগুলি নিয়ে কাজ করা যাবে। বিএনপি সে ব্যাপারে তো উদার এবং বিএনপি সেই প্রক্রিয়ায় এগোতে চাচ্ছে। আমরা আরো এই আলোচনায় আবারও ফিরবো। আমরা একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমরা আবারও চলে যাচ্ছি আলোচনায়। আবারও যেতে চাই শেখ রবিউল আলম আপনার কাছে। এবারে আপনার কাছে জানতে চাই, জামাত সহ অন্যরাই পিআর ইস্যুতে প্রয়োজনে গণভোট চাইছে। আপনারা বলছেন, আপনার দল বলছে ত্রয়োদশ নির্বাচনের পরে গণভোট করতে। আগে বা পরে এই গণভোটের সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে চাই এবং সেই সাথে জানাবেন আপনাদের অবস্থান এই বিষয়ে কি, আপনারা কি মনে করছেন? না, আমাদের দল নির্বাচনের পরে গণভোট চেয়েছে, পিআর ইস্যুতে নয়। আমরা বলেছি সংস্কার ইস্যুতে যেগুলি নিয়ে আসছে জাতীয় সনদ, সে ক্ষেত্রে যে পিআরের নিম্নকক্ষে পিআরের ব্যাপারে আমাদের কোনো গণভোটেরও প্রয়োজন নেই, ওটা আমরা রিজেক্টই করেছি, ওটা বাংলাদেশের প্রয়োজন নেই। যেমন রতন ভাই বলছিলেন, আমরা বলেছি গণভোট যেটা সেটা হচ্ছে জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে দলগুলির মধ্যে যদি মানে আমরা তো ঐক্যমত্য কমিশন নিজেই বলেছে সাংবিধানিক সংস্কার যেটা করতে হবে সেটার জন্য সংসদের কোনো বিকল্প নেই। তারপরও বিএনপি বলেছে সর্বশেষ যে অ্যাপিলিয়েট বিভাগ যেহেতু আমাদের সংবিধানের রক্ষক, তাদের মতামতের ভিত্তিতে
সংবিধান সংশোধন সংক্রান্ত যে সংস্কারগুলি আছে সেটা কীভাবে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে মতামত নেওয়া যেতে পারে, কিন্তু আমরা মনে করি পার্লামেন্ট ছাড়া এটা সম্ভব না। তারপরে অন্যান্য যে আপনার জাতীয় সনদগুলি আছে সেগুলি যদি একেবারে আপনি প্রতিষ্ঠিত করতে চান, সেখানে গণভোটের যদি প্রয়োজন হয়ে থাকে, তো গণভোটটাই তো আগে সংবিধানে আনতে হবে। গণভোটটাই তো সংবিধানে নেই, পঞ্চদশ সংশোধনী তো বাতিল হয়েছে। আপনারা যদি পিআর রিজেক্টই করেন তাহলে তো জামাত যেটা বলেছে যে ওরা আন্দোলনে নামবে রাজপথে, তাহলে তো দেশের আসলে শান্তির জায়গাটা কোথায়? দেশ আসলে কি ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে? দেশে তো সেটা যারা আন্দোলন করছে আপনার এখানে করণীয় কি বা আপনার মোকাবেলা করার কি? না, আমরা এটা মোকাবেলা করার প্রয়োজন মনে করছি না। আপনি যদি মনে করেন যে রাজপথ দখল করতে পারলে এবং রাজপথে কর্মসূচি দিতে পারলে উইন হবে, তাহলে সে চ্যালেঞ্জ বিএনপি নেবে। কিন্তু আমরা মনে করছি কোনো ব্যক্তি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিলামই তো। চ্যালেঞ্জ আমাদের চেয়ে চ্যালেঞ্জ নেবে কে? 17 বছর রাজপথে থেকে আমাদের চেয়ে কেউ চ্যালেঞ্জ নেওয়ার মানুষ আছে নাকি? প্রস্তুত মানে কি? প্রস্তুত, অলওয়েজ প্রস্তুত। কিন্তু সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে যে ঐক্য বজায় রাখা। সেই দায়িত্ব নিয়ে আসলে জানতে চাচ্ছিলাম। সেই সরকারকে সফল করার ক্ষেত্রে একটা জাতীয় ঐক্য রাখা, অন্তর্বর্তীকালীন সরকারকে সফল হতে হবে, তাকে লক্ষ্যে পৌঁছাতে দিতে হবে, এগুলি যেমন রয়েছে। দ্বিতীয়ত রয়েছে যে ফ্যাসিবাদী যে শক্তি আছে, বিভাজন হলে অথবা ধরেন এই অনৈক্য বা রাজপথে কেউ যাইতে চাইলে তারাও আবার রাজনীতিতে ফিরে এসে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে পারে, যেটা জাতির জন্য ভালো হবে না। যার জন্য সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমরা সরকারকে সহযোগিতা করছি, আমরা এই আলোচনায় থাকছি। এই যে সংস্কার বলেন 84টি বিষয় একমত হয়েছে, এটাও একটা দুটো নোট অফ ডিসেন্ট ছাড়া সব কিছুতে বিএনপি একমত হয়েছে, এবং বিএনপির প্রথম প্রস্তাবনার আলোকে এই সমস্ত সংস্কার বা জাতীয় সনদে আমরা একমত হতে পেরেছি। এই অর্জন বিএনপির, এই সহযোগিতা বিএনপির। কিন্তু বিএনপির মানে এই নয় যে কোনো একটা বিশেষ রাজনৈতিক দল একটা কিছু বলেছে তা মেনেই নিতে হবে, আর তার জন্য সে বিশৃঙ্খলা তৈরি করেছে তা ফেস করা যাবে না, অতএব তাতে সংখ্যার মধ্যে যেতে হবে, এটা বিএনপি মনে করে না। বিএনপি বাংলাদেশের মানুষের সাথে ছিল, আছে এবং থাকবে। আমি একটা জায়গায় বলি, রতন ভাই বলছিলেন যে পিআর হলে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হয়। আচ্ছা, বাংলাদেশে তো 35% লোক ভোট দেয়ই না, তাদের ভোটের মূল্যায়নটা কে করবে? 65% ভোট কাস্ট হয়, এরকমও তো আছে। 35% মানুষ অ্যাবসেন্ট থাকে। আচ্ছা, এখন জয় পরাজয় আপনি আপনার প্রার্থীকে চিনবেন না। ধরেন যাকে আমি ভোট দিয়ে আমার প্রতিনিধি বানাবো, সে পার্লামেন্টে গিয়ে আমার হয়ে রোলটা প্লে করবে, তাকে আমি চিনবো না, জানবো না, তাহলে আমার প্রতিনিধি নির্বাচন করা বা যাচাই করার সুযোগ থাকছে না। অথবা ধরেন আমি কি চাইবো, 10 জন ভালো প্রার্থীর থেকে বেস্ট অপশনটা আমি বেছে নেবো, এটা আমার অধিকার। আমি কিন্তু 10 জন ভালো প্রার্থী আমার আসনে দেখছি না, জানছি না, আমার তাদের চেনার সুযোগ নাই, ভোটারকেও তার চেনার সুযোগ নেই। শুধুমাত্র একটা মার্কায় একটা দল দিয়ে যদি আপনি ওই নির্বাচনটা শেষ করেন, তাহলে দলের দায় থাকে। দল তখন আবার কি করছে, সে একটা নির্দিষ্ট ভোট পেয়ে তার অনুগত কিছু লোককে মেম্বার অফ পার্লামেন্টে পাঠিয়ে দিচ্ছে, তাদের কিন্তু দলের কাছে দায়বদ্ধ থাকছে, কিন্তু এলাকার জনগণের কাছে দায়বদ্ধ থাকছে না। এইভাবে যদি আপনি প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র চান এবং দক্ষ, যোগ্য, দায়বদ্ধ জনপ্রতিনিধি চান, তাহলে এই যে ব্যবস্থাপনায় আমরা আছি সেটাই উত্তম। সেখানে পিআরের কিন্তু বেশ কিছু দুর্বলতা রয়েছে বলে আমরা মনে করি। তারপর জামাত ইসলাম এই নিম্নকক্ষে পিআর চায়, এটাকে তারা নির্বাচনী ইস্তাহারে নিয়ে যাক, জনগণ তাদের ভোট দিয়ে নির্বাচিত করলে আমরা মনে করব জনগণ ওই পক্ষে অবস্থান নিয়েছে, তারা পার্লামেন্টে এসে যদি নিম্নকক্ষে পিআর করে আমাদের আপত্তি থাকবে না, বিকজ তার সাথে জনগণের সমর্থন রয়েছে বা রায় রয়েছে। কিন্তু কোনো একটা বিশেষ ব্যক্তি বা দল বা গোষ্ঠী ধরেন পরীক্ষিত না, প্রতিষ্ঠিত না, এই রকমের উদ্ভট একটা কথা এসে বলবে আর তা জাতিকে মেনে নিতে হবে, সে জায়গায় আমাদের দ্বিমত রয়েছে। একটা কথা আমি আপনাকে বলি, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল, যেমন নাম ধরি বাংলাদেশ অধিকার আদায় দল, বাংলাদেশ তো রাজনৈতিক দলের শেষ নাই, তারা কালকে বলবো আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার চাই, পার্লামেন্ট পদ্ধতির সরকার চাই না। আচ্ছা, আমরা বললাম মানি না, তারপর বলো গণভোট দেন, তার মানে কি পরদিন এটা গণভোট হয়ে যাবে? গণভোটের এখন মামাবাড়ির আবদার হয়েছে, যে কোনো ইস্যুতে গণভোট। তো বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের এই যে ব্যবস্থাপনা কাঠামো, বাংলাদেশের সংসদ, বাংলাদেশের ভোটারের অধিকার, ভোট দেওয়ার অভ্যাস, নির্বাচন ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত, সেগুলি সব কিছু আপনি উল্টে ফেলে দেবেন, সেগুলি কোনো কিছুর উপর আস্থা রাখবেন না, না রাখবেন না অন্তর্বর্তীকালীন সরকারের উপর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর, নির্বাচনের ব্যবস্থাপনার উপর। যারা এটা এবং বলে এবং ভাবে তারা ক্ষুদ্র স্বার্থে রাজনীতি করছে। ক্ষুদ্র বা ব্যক্তির স্বার্থে রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না, বাংলাদেশের জনস্বার্থে, জাতীয় স্বার্থে রাজনীতি প্রতিষ্ঠিত হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা আবারও আপনার কাছে ফিরবো। এবারে যেতে চাই রাজিকুজ্জামান রতন আপনার কাছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, জানা গেছে যে 50টি রাজনৈতিক দলের মধ্যে 18টি দল পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষে আছে, তারা বিপক্ষে অবস্থান বিএনপি সহ প্রায় 28টি দলের। সংখ্যাগরিষ্ঠ এসব দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে জামাত সহ ইসলামী যে দলগুলো আছে তারা বলছে তারা পিআরে নির্বাচন দিতে বাধ্য করবে সরকারকে।
তবে কি পিআর ঘিরে সংকট আরো ঘনীভূত হতে যাচ্ছে কিনা আপনার কি মনে হয়? আমার মনে হয় না। আমরা জামাতের রাজনৈতিক কৌশলটা এটা কি এটা ঠিক হয়তো এখনো বুঝতে পারছি না, কারণ তারা গোটা দেশে তাদের প্রার্থীদের নাম, ছবি, পোস্টার সাটিয়ে দিয়েছে, এটা এখনো কেউ করেনি। হ্যাঁ, আবার তারা বলছে নির্বাচন হতে দেবে না, ফলে তারা কিভাবে এটা ট্যাকেল করবে এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা যেটা মনে করি যে আমাদের সংবিধানের 65(2) অনুচ্ছেদে এখনো পর্যন্ত আছে কি প্রত্যক্ষ নির্বাচনের কথা বলা আছে। তা যেহেতু সংবিধানে এটা আছে, তাহলে আমাদের একটা জায়গায় কমন একটা জায়গা আসতে হবে যে আমরা পিআর পদ্ধতি, যেমন আমরা বাসদের পক্ষ থেকে 2014 সালেই আমরা দিয়েছিলাম যে পৃথিবীর 90টা দেশে যেহেতু পিআর আছে, আমাদের দেশে এই বিষয়টা প্রবর্তন করা যেতে পারে। এবং পিআরের নানা ধরনের প্রয়োগ পদ্ধতি আছে, নেপালে যেরকম আছে, শ্রীলঙ্কায় যেরকম আছে, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে কীরকম আছে। তাহলে নির্বাচনের সঙ্গে গণতন্ত্রকে কীভাবে আমরা সম্পর্কিত করতে পারি, নির্বাচনকে কীভাবে টাকার খেলা থেকে মুক্ত করতে পারি, নির্বাচনকে কীভাবে নীতি নির্ধারণের ক্ষেত্রে নির্বাচন আর ব্যক্তি নির্ধারণের ক্ষেত্রে নির্বাচন, এগুলো নিয়ে আমরা করতে পারি। এটা ব্যাপক একটা ডিসকোর্স হওয়া দরকার। এটা শুধু আমি কালকে বললাম আর পরশুদিনই এটা যে বাস্তবায়ন হয়ে যাবে এমন না, কিন্তু আমরা তো আমাদের দাবিটা করতে পারি। কিন্তু এখন যেটা একটা জিনিস মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, সেক্ষেত্রে একটা কনফিউশন হয়। তাহলে কি তারা কেউ এরকম বলতে চাচ্ছেন যে পিআর না হলে কোনো নির্বাচনই নয়? এটা আবার তখন আর একটা নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি করবে। সে কারণে আমরা ভাবছি, নেপালের দৃষ্টান্ত আপনি বলেছেন, নেপালের কিন্তু সমস্যাটা পিআরে না, নেপালের সমস্যাটা রাজনীতিতে, নেপালের সমস্যাটা কিন্তু অর্থনীতিতে। এবার যে মুভমেন্টটা হলো সেই মুভমেন্টটা কিন্তু পিআর নিয়েও হয় না, এবার মুভমেন্টটা হচ্ছে যে দুর্নীতি নিয়ে। এবারকার মুভমেন্টের আর একটা বড় বিষয় ছিল যে নেপাল হচ্ছে একটা পর্যটন নির্ভর দেশ, নেপাল হচ্ছে একটা রেমিটেন্স নির্ভর দেশ, এবং নেপালের বেকারত্ব এই অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। এবং সেই বেকার ছেলেরা মেয়েরা প্ল্যাটফর্মকে বেস করে তাদের জীবিকা অর্জনের একটা পথ খুঁজে নিয়েছে। সেটা পাঠাও উবার, সেটা খাদ্য সরবরাহ, এটা নানা ধরনের অর্ডার সাপ্লাই, এটাকে প্ল্যাটফর্ম ইকোনমি বলে। এবং তার জন্য ইন্টারনেট সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ। যখন ওই ইন্টারনেটের সার্ভিসটার উপর কন্ট্রোল আরোপ করার চেষ্টা করলো, তখন এই যুবকরা মনে করলো তাদের জীবিকার রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে মুভমেন্টের ইস্যুটা কিন্তু ইস্যু ছিল ভিন্ন, এটা কিন্তু পিআরের ইস্যু না। ফলে আমরা এই জন্যই মনে করি যে প্রত্যেকটা দেশে মানুষের মধ্যে যদি বৈষম্য থাকে, বৈষম্য দূর করবার জন্য মানুষের একটা চেষ্টা থাকবে। সেই চেষ্টাটা কখনো আলোচনায় হতে পারে, কখনো আন্দোলনে হতে পারে, কখনো বিক্ষোভে হতে পারে। হ্যাঁ, জি, আমি এই বিষয়টা আবারও আলোচনায় ফিরবো আপনার কাছে। এবার আমি একটু যেতে চাই, আমরা এরপরের বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে আজকে আপনাদের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলেছেন নির্বাচন কমিশনের সাথে নির্বাচন ভবনে। উনি বলেছেন, আমরা শাপলা প্রতীক থেকে সরছি না, আগামী সংসদ নির্বাচনে 150 আসন পাবে এনসিপি। আপনারা বলেছেন আপনারা 150 আসন পাবেন, কিন্তু জাতীয় নির্বাচনের নতুন দল হিসেবে মাঠে গড়ে ওঠা সংগঠন কি সত্যি এতটা শক্তিশালী? এ বিষয়ে আপনার মতামত কি? হ্যাঁ, দেখুন, এখানে যে একটি রাজনৈতিক দল সে যত কম শক্তিশালী হোক আর বেশি শক্তিশালী হোক, তার চিন্তা থাকা উচিত 300 আসনেই আমরা প্রার্থী দিব এবং যোগ্যতম প্রার্থী দিব, যে প্রার্থী সেখানকার মানুষের মন জয় করে সংসদে আসতে পারে। তো সেক্ষেত্রে 150 আসনে জিতবে না বলে আমার মনে হয় আত্মবিশ্বাস থাকা উচিত আমার 300 প্রার্থী যোগ্যতম এবং তারা যে কোনো বিচারে জনগণের কাছ থেকে রায় নিয়ে সংসদে আসতে পারে। এতটুকু যদি আত্মবিশ্বাস কোনো রাজনৈতিক দলের না থাকে, তাহলে সে যদি 10টা আসন নিয়েও সংসদে আসে, তাহলে আমরা বলবো যে এত নির্দিষ্টভাবে বলেছেন 150 আসন পাবে এনসিপি, অর্ধেক আসনই আপনারা নিয়ে নিচ্ছেন। না, এটা আসলে বলেছেন নির্বাচন ভবনে যে নির্বাচন কমিশনে, এই বিষয়ে আমরা আসবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে, আমরা আবারও আসবো। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতির সাথে থাকুন। আমন্ত্রণ আরো একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমরা আবারও চলে যাচ্ছি আলোচনায়। আবারও যেতে চাই আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে। যেমনটা আমরা বিরতিতে যাওয়ার আগে আলোচনা করছিলাম, আপনারা অর্ধেক আসনই দাবি করেছেন, স্পষ্টভাবে বলেছেন। আমার প্রশ্ন ছিল, এত স্পেসিফিক্যালি কিভাবে বললেন, এত নির্দিষ্ট আকারে কিভাবে বললেন, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনারা যদি জামাত রাজপথেও নামে আন্দোলন করতে, আপনারাও যেহেতু একমত পোষণ করেছেন পিআর এর বিষয়ে,
উচ্চকক্ষে, আপনারা কি সেই বিষয়টাকে কিভাবে দেখবেন, তাদের আন্দোলনকে কিভাবে দেখবেন, সেই বিষয়টা নিয়েও আপনার কাছে একটু জানতে চাই। আরেকটা বিষয় নিয়ে জানতে চাই, আজকে ঠিক একই নির্বাচন ভবনে একই জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারি আরও একটা কথা বলেছেন, জামাত বিএনপিকে তিনি উদ্দেশ্য করে বলেছেন ভণ্ডামি বাদ দিয়ে নির্বাচন করতে। এই বিষয়টি, এই মন্তব্যটা নিয়েও আপনার কাছে একটু শুনতে চাই, এই মন্তব্যটা কেন? প্রথমত আপনি যে প্রথম পয়েন্টটি বলেছেন, আমরা মনে করি যে শুধু 150 আসন নয়, আমরা যত আসনে প্রার্থী দিব সবগুলো আসনে আমরা জিতে আসার আশাবাদ ব্যক্ত করি, এবং এই আশাবাদ ব্যক্ত করাটা আমাদের নৈতিক গ্রাউন্ডে অবশ্যই দরকারি, এবং আমরা মনে করি যে আমরা যে প্রার্থী দিব সেই প্রার্থীর যে কোনো যোগ্যতা জনগণের মন জয় করে ভোটের মাধ্যমে সংসদে আসতে সক্ষম। তো সেক্ষেত্রে নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলছেন তার প্রতি পূর্ণ আস্থা এবং সম্মান রেখে আমি বলছি 150 নয়, বরং আমরা যতগুলো আসনে প্রার্থী দিতে পারি সবগুলো আসনে আমরা যাতে জিততে পারি সে আশাবাদ আমাদের আছে। দ্বিতীয় যে পয়েন্টটি আপনি বলছেন যে আপনার এই পিআর ইস্যুতে আসলে আমরা যেই দায়িত্বশীল আচরণ করে আসছি গত প্রায় 6 মাস যাবৎ, একই সাথে আমরা বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর একটা বৈপ্লবিক পরিবর্তনের কথা বলছি, পরিবর্তনের সম্ভাবনার কথা বলছি, পাশাপাশি আমরা যে আলোচনার টেবিলে দায়িত্বশীল আচরণ করে আমরা সরকারকে সহযোগিতা করছি যাতে সত্যিকার অর্থে গণতন্ত্রে উত্তরণের পথে কোনো বাধা না থাকে। তো এই ক্ষেত্রে আমরা তৃতীয় যে বিষয়টি বলছিলেন, যেহেতু এই আসন নিয়ে কথা বলছেন যে আপনারা 150 আসনের কথা বলেছেন, কারণ তা আপনারা আত্মবিশ্বাস রাখতে চান, এই আত্মবিশ্বাস নিয়ে আপনারা অগ্রসর হতে চান। এই বিষয়টি যেহেতু আপনি বলছেন, অনেকে বলছেন, অনেক বিশেষজ্ঞদের মতে 300 আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা নেই, তাহলে 150 আসন কিভাবে পাবেন? এই বিশ্লেষকদের এই মতামতটা নিয়ে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? না, আমরা এইটাকে বিশ্লেষকদের মতামতের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে সত্যিকার অর্থে যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যায়, যেখানে আপনার পেশি শক্তির ব্যবহার থাকবে না, যেখানে আপনার টাকার ব্যবহার থাকবে না, যেখানে আপনার পূর্বতন যে রাজনৈতিক লিগ্যাসি মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে প্ররোচিত করা যাবে, সুযোগ দেওয়া যাবে, সেক্ষেত্রে আমরা মনে করি শুধু এনসিপি না, বাংলাদেশের রাজনীতির যে মানচিত্রই পরিবর্তন হয়ে যাবে। সো আমরা সেই বিশ্লেষক যেই অ্যাসাম্পশনের উপরে বিশ্লেষণ করেছে, আমরা মনে করি যে বিশ্লেষকদের উচিত তারা সত্যিকার অর্থেই বাংলাদেশের গণতন্ত্রের প্রকৃত যে বাধা, সে বাধাগুলো আমলে নিয়ে যদি বিশ্লেষণ করে, তাহলে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যেভাবে শক্তিশালী হবে, বাংলাদেশের জনগণের রায়, জনগণের যে এজেন্সি, কর্তা সত্তাকে স্বীকার করে জনগণের প্রতি শ্রদ্ধা, আপনার জনগণের যে মানবিক মর্যাদা, সেটা প্রতিষ্ঠা করা যাবে। আপনি যেই পয়েন্টটা বলছিলেন এর আগে, যেটা পিআর পদ্ধতিতে জন্য আমরা রাজপথে নামবো কিনা, আমরা এখানে দুইটা বিষয় বলছি। একই সাথে আমি জাস্ট রবিউল আলম ভাইয়ের একটা ছোট্ট পয়েন্ট বলছি, সেটা হলো যে গণ অভ্যুত্থানের পর এটা কোনো স্বাভাবিক সময় না, আমরা ইন্টারিম সময় আছি। সব কিছুর জন্য ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যেতে হবে, এটা বাধ্যবাধকতা নেই। গণ অভ্যুত্থান একটা ম্যান্ডেট দিয়েছে, এবং আমরা সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি সেই ম্যান্ডেটের সম্পূর্ণ ব্যবহার করে আপনারাই প্রয়োজনীয় সংস্কারগুলো এখনই করে ফেলতে পারেন। তারপর যদি কেউ পরবর্তীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে এসে যদি কোনো সংস্কারকে অস্বীকার করে, তখন সেটা সেই সময়ের উপর ছেড়ে দেওয়া যাবে। কিন্তু যেই বিষয়গুলোতে ঐকমত্য হয়ে গিয়েছে, সেইগুলো আপনার পরবর্তী সংসদের উপর ছেড়ে দেওয়া কোনোভাবে আপনার সমীচীন নয়। একদমই না, একদমই না। আমরা আবারও ফিরবো আপনার কাছে যদি সময় থাকে, সময় স্বল্পতা আছে আমাদের। এবারে যেতে চাই আমরা রাজিকুজ্জামান রতন আপনার কাছে, যদি সময় স্বল্পতার কারণে সংক্ষিপ্তভাবে আপনার কাছে একটু জানতে চাই, পিআর পদ্ধতি, যেমন আপনার দল বলে থাকে পিআর পদ্ধতি সামাজিক ন্যায্যতা নিশ্চিত করবে, কিন্তু অনেকে বলছে ইসলামপন্থী দল বা নিষিদ্ধ প্রায় গোষ্ঠীগুলো সংসদে প্রবেশের সুযোগ পাবে। এটা কি গণতন্ত্রকে শক্তিশালী করবে নাকি ঝুঁকি বাড়াবে? যদি সংক্ষিপ্ত আকারে আমাকে জানাতেন। গণতন্ত্রে তো এই চ্যালেঞ্জটা নিতেই হবে, সেটা হলো একটা দিক। আমরা কিন্তু যে বিষয়টা বলতে চাই সেটা হলো গণতন্ত্রকে আমরা একটা শুধুমাত্র ব্যবস্থা হিসেবে দেখব না, এটা একটা সংস্কৃতি হিসেবেও দেখা দরকার। গণতান্ত্রিক সংস্কৃতির কথা বলি, গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলি, সেগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র নির্বাচন নিয়ে টানাটানি করলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, হবে না। আমরা সেদিকটাতে জোর দিতে চাই। আচ্ছা, ধরুন একজন সংসদ সদস্য হওয়ার পর 5 বছরের মধ্যে তার সম্পদ 50 গুণ বেড়ে যায় কিভাবে? অথবা একজন যে বেতনের চাকরি করেন, সেই বেতনের চাকরি করে তিনি যে জীবনযাপন করেন, তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ জীবনযাপনটা হয় কি করে? অথবা যদি বলি যে দেশের মাথাপিছু আয় বাড়ছে, তা সেই দেশে আবার গরিব মানুষের সংখ্যাও বাড়ছে কেন? অথবা হঠাৎ করে যদি বলি 3 মাসের মধ্যে 6,000 নতুন কোটিপতির জন্ম নিল, অথচ বেকারত্বটা বাড়ছে,
এই যে অর্থনীতিতে অসঙ্গতিগুলো, এগুলো দূর করা বা এগুলো দেখিয়ে দেওয়ার কাজ কার? এগুলো দেখিয়ে দেওয়ার কাজ রাজনীতিবিদদের, দূর করার কাজ কার? সেটাও রাজনীতিবিদদের। এবং সেটা করার জন্য জায়গা কোথায়? পার্লামেন্ট। পার্লামেন্টে যদি যেতে হয় তাহলে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন লাগবে। আমাদের বিতর্কটা হচ্ছে সেই জায়গায়। আমরা ওই বিতর্কটা বাদ দিয়ে শুধু যদি পদ্ধতি নিয়ে বিতর্ক করি তাহলে কিন্তু মূল সমস্যাটা দূর করতে পারবো না। পদ্ধতি নিয়ে আসলে বিতর্কটা মিটলে আসলে নির্বাচনের দিকে অগ্রসর হবে মনে হয়, এটাই হচ্ছে মেইন কেন্দ্রবিন্দু হয়ে গেছে আমাদের। এরপরে যদি আমি আবার একদম খুবই সময় কম আছে আমাদের, শেখ রবিউল আলম আপনার কাছে একটু শেষ মুহূর্তে আসতে চাই। এনসিপির বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাই। তারা অর্ধেক আসন দাবি করছে, যেটা নিয়ে বলছিলাম আজকেই তারা বলেছে নির্বাচন কমিশনের সাথে। তাহলে কি তাদের ইঙ্গিত কি আসলে? তারা কি দেখাতে চাচ্ছে যে বিএনপির মতো এত বড় দল, তাদের থেকে বিশ্বাস আর হারিয়ে ফেলছে জনগণ? তাদের ইঙ্গিতটা কি এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি। তারা ভণ্ডামি নিয়েও কথা বলেছে, জামাত এবং বিএনপি দুই দলকে নিয়ে। আপনার এই বিষয়ে মতামত? আলাউদ্দিনের বক্তব্যের সাথে আমি একমত। তাদের কনফিডেন্ট থাকতে হবে। নতুন রাজনৈতিক দল হয়েছে, 300 আসনে প্রার্থী দিতে পারবে বলে আমার বিশ্বাস। এবং জনগণের কাছে তারা যদি তাদের রাজনীতিটা জনকল্যাণের, জনসমৃদ্ধি আছে এটা প্রমাণ করতে পারলে জনরা তো পেতেই পারে। কিন্তু আমার সংখ্যা অন্য জায়গায়। নাসিরউদ্দিন পাটোয়ারি 300 আসন বলেছিল 2 মাস আগে, এখন 2 মাস পরে 150 হয়ে গিয়েছে। এখন নির্বাচন 4 মাস পরে আসন থাকবে কিনা এরকম যদি হয়ে যায়, সেই জায়গায় সংখ্যা। আবার জামাত ইসলামের নেতা বলেছে কয়েকদিন আগে যে তারা সরকার গঠন করছে, বিএনপি বিরোধী দল হবে। তার মানে কি এনসিপি 150 যদি পায় তো সরকার গঠন করবে। তাহলে দুইটি দল পেয়ে গেলাম, তারা জনগণের ভোটে সরকার গঠন করতে পারে, জামাত এবং এনসিপি। তাহলে আমাদের একটা জায়গা কিন্তু শক্তিশালী হয়েছে, সেটা হচ্ছে আমরা শক্তিশালী সরকারি দল আর শক্তিশালী বিরোধী দল খুঁজতেছিলাম যে এটা নাই, তো দুটো তো পেয়ে গেলাম, দুটোই সরকারি দল পেয়ে গিয়েছি। বিএনপি হয়তো বিরোধী দল অথবা তৃতীয় পজিশনে চলে যাবে। তো এটা তো ভালো উত্তরণ, গণতন্ত্র এবং জনগণের সমর্থন বাড়ছে রাজনৈতিক দলগুলির প্রতি। কিন্তু এটা প্রতিষ্ঠিত হবে কি করে? নির্বাচন। সেই নির্বাচনের উপর আস্থা রাখতে হবে। আমি একটা কথা বলি, পিআর পৃথিবীতে ওই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে যেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আছে, যেখানে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা আছে, সেখানে খুব একটা পিআর ফাংশন করেনি। আরেকটা দুর্বল হচ্ছে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করার সুযোগ নেই, অথবা যে সমস্ত রাজনৈতিক দল নিবন্ধন পায়নি তাদেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকে না। এক বাক্য দিয়ে শেষ করবো। আলাউদ্দিন যেটা বলেছিল জাতীয় ঐক্যমত কমিশন, যেগুলি আমরা একমত হয়েছি তা বাস্তবায়ন তো শুরু হয়েছে। শুধুমাত্র সংবিধান সংশোধন সংক্রান্ত যে প্রস্তাবনাগুলি আছে সেটার জন্য সংসদ দরকার, সেটা অনলাইনে সুপ্রিম কোর্টের রেফারেন্স আছে, যেটা হয় বিএনপি মেনে নেবে। জি, ধন্যবাদ আপনাকে শেখ রবিউল আলম, আপনাকে ধন্যবাদ রাজিকুজ্জামান রতন এবং আলাউদ্দিন মোহাম্মদ, আপনাদের তিনজনকেই ধন্যবাদ আমাদের রাজকাহনে এসে আজকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।